রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে, সাথে আছে আমি আফসারউদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি আজ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এর বিচারক আবু জাফর মাহমুদ কামরুজ্জামানের আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এই মামলায় গ্রেপ্তার 22 আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়েছে। এর আগে 13 জানুয়ারি মামলাটি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। এরপর মহানগর দায়রা জজ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ পাঠানোর আদেশ দেন। গত 13 নভেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান 25 জনকে অভিযুক্ত করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রের 25 জনের মধ্যে এজাহারভুক্ত 19 জন এবং এর বাইরে তথ্য প্রমাণের ভিত্তিতে আরও 6 জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়। এছাড়া এজাহারভুক্ত 19 জনের মধ্যে 17 জন এবং এজাহারের বাইরে থাকা 6 জনের মধ্যে 5 জন সহ মোট 22 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রয়েছে 3 জন। দেশের লাইসেন্সবিহীন হাসপাতালের সংখ্যা কত তা জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। হাইকোর্টে এ সংক্রান্ত এক রিটের শুনানিতে আদালতকে একথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। দেশে অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর স্বাস্থ্য খাতের অনিয়ম ও অসামঞ্জস্যতা নিয়ে অধিদপ্তরের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এরই প্রেক্ষিতে আদালতে দেশে অবৈধ হাসপাতালের তালিকা চেয়ে পাঠায় স্বাস্থ্য বিভাগের কাছে। আজ তার আইনজীবী আদালতকে জানিয়েছেন এই সংখ্যাটা অধিদপ্তরের জানা নেই। রাজধানীতে অবৈধ বিল বোর্ড উচ্ছেদে অভিযান শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে বিমানবন্দরের পূর্ব পাশে বেশ কয়েকটি অবৈধ বিলবোর্ড গুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিমানবন্দর সড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মুন্না। মুন্না, অভিযানে কি ধরনের বিলবোর্ড গুড়িয়ে দেওয়া হয়েছে, কি দেখছেন? আফসার, এটি হচ্ছে বিমানবন্দর ঠিক রাস্তার উল্টা পাশে যে বিলবোর্ডটা, সেটাই কিন্তু এই বিলবোর্ডটি এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে। এবং ঢাকা উত্তরের মেয়র কিন্তু তিনি শুরুতে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি এখানে নানান ধরনের হুমকি পাচ্ছেন। মানে একজন ক্ষমতাসীন দলের মেয়র হয়ে তিনি কিন্তু এখানে হুমকি পাচ্ছেন এবং তিনি বলছেন যে কোনো হুমকি তিনি এখানে বসে থাকবেন না, যত হুমকি আসুক তিনি কিন্তু এখানে বিলবোর্ড উচ্ছেদ করবেনই। আমরা একটু কথা বলার চেষ্টা করি ঢাকা উত্তরের মেয়র সাথে, যে আপনি বলছিলেন যে এখানে বিলবোর্ড অবৈধ বিলবোর্ড যে উচ্ছেদ করছেন, আপনাকে অনেক হুমকি আসছে, হুমকিটা কারা দিচ্ছে আপনাকে? না, আমাকে গত 2 দিন যাবৎ, আমি গতকাল রাত্রেবেলা আমাকে ফোন করা হয়েছে যে এটি 16 বছর যাবৎ এখানে থাকলে এটা অসুবিধা কি আছে, এটিকে সরাবেন না আপনারা, আমরা দেখে নিব আপনাকে সরালে। আচ্ছা, আপনারা দেখতে পারেন, যা কিছু বলতে পারেন আপনারা, কিন্তু এই নগরকে আপনারা অসুন্দর করবেন, নগরকে আমরা শোভা বৃদ্ধি করব আর আপনাদের ছবি টাঙানো থাকবে, এটি তো হতে পারে না। এটা কি ক্ষমতাসীন দলের কেউ? যে কেউ বলতে পারে, এটা ক্ষমতাসীন হোক আর ক্ষমতাবান নাই হোক, কিন্তু এটা মনে হচ্ছিল যেটা তাদের বাপদাদার সম্পত্তিটা, এটি এখানে হতে পারবে না। কারণ আমাদের মেসেজ হচ্ছিল একটা এয়ারপোর্ট থেকে বের হয়েই রাজধানী ঢাকা শহরে এরকম একটা বিলবোর্ড, এটি কিন্তু মোটেই কাম্য না। এবং আমরা মনে করি এরকম ঢাকা শহরে আরও অনেক জায়গায় আছে পর্যায়ক্রমে, এটি কিন্তু মেসেজ সবার জন্য যে 16 বছর পর্যন্ত এটি নামানো হয় নাই। আমি বলেছিলাম যে এটা আমার প্ল্যান ছিল নামাবো, আজকে কিন্তু নামাতে হচ্ছে। এবং আপনি দেখেছেন কিন্তু জনগণও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করছে, অর্থাৎ জনগণ কিন্তু চায়, কিন্তু ভয়ের চোটে তারা কিছু বলতে পারে না। সুতরাং আমরা মনে করি এখন সময় এসছে অন্যায়ের প্রতিবাদ করা। এই ধরনের বিলবোর্ড যেগুলো লাগিয়ে ঢাকা শহরের সৌন্দর্যকে নষ্ট করা হচ্ছে, সেই ধরনের বিলবোর্ডকে আমরা নামিয়ে ফেলবো পর্যায়ক্রমে। এরপরে আপনারা কোথায় বিলবোর্ড বা অন্যগুলো কি করবেন পর্যায়ক্রমে আপনার উচ্চ কর্মপক্ষ থেকে? দেখো, আমরা কিন্তু গতকাল থেকে শুরু করেছি কিন্তু অভিযান, যারা ট্যাক্স দেন না, চিরুনি অভিযান ট্যাক্সের জন্য। ঢাকা শহরে এরকম অনেক জায়গা আছে যারা ট্যাক্স না দিয়েই কিন্তু ব্যবসা করছে, যারা ট্যাক্স না দিয়ে বছরের পর বছর কিন্তু যারা চলে আসছিল। এই ধরনের মানসিকতা কিন্তু পরিবর্তন করতেই হবে। আমরা এরপরে যদি দেখি এরকম সিগনিফিকেন্ট কোন কোন জায়গায় বিলবোর্ডগুলো আছে,
ডেফিনেটলি আমরা নামিয়ে দেবো। শুনছিলেন আফসার যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র বলছিলেন তিনি কিন্তু হুমকি পাচ্ছেন এবং আজকেও তিনি কিন্তু ফোন পেয়েছেন যে এই বিলবোর্ড স্থাপনা যেন উচ্ছেদ না করা হয়। তারপরে তিনি বলছেন যতই ফোন আসুক যতই হুমকি আসুক তিনি কিন্তু এই অবৈধ বিলবোর্ড কিন্তু তিনি উচ্ছেদ করবেন এবং পর্যায়ক্রমে এখান থেকে শুরু এবং ঢাকা উত্তরের সমস্ত এলাকা যত অবৈধ বিলবোর্ড আছে সেগুলো কিন্তু উচ্ছেদ করবেন এবং পাশাপাশি তার যে চিরুনি অভিযান ট্যাক্স সহ আপনার নির্মাণাধীন সব ভবনের সামনে যেসব মালামাল রয়েছে সেগুলো নিয়ে তিনি কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল এয়ারপোর্ট থেকে সর্বশেষ। আফসার। মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুন্না। সড়ক ও রেলপথের মতোই ব্যস্ত হয়ে উঠেছে দেশের আকাশপথ। অভ্যন্তরীণ সব রুট ছাড়াও এরই মধ্যে প্রায় 18টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। এমন অবস্থায় আকাশপথের বেশিরভাগ যাত্রী ফ্লাইট সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিচ্ছেন। তবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলছেন স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন সুবিধার উপর নির্ভর করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনা দুর্যোগের বাস্তবতা মেনেই জীবন ও জীবিকার তাগিদে স্বাভাবিক হচ্ছে দৈনন্দিন কর্মকাণ্ড। ক্রমান্বয়ে আগের চিত্রে ফিরছে দেশের বিমানবন্দরগুলো। মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের এ চিত্র স্বাভাবিকতাকেই স্পষ্ট করে। এরই মধ্যে অভ্যন্তরীণ সব কয়টি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশীয় এয়ারলাইন্স কোম্পানিগুলো। একই চিত্র আন্তর্জাতিক টার্মিনালেও। নীরবতা ভেঙে জীবনের প্রয়োজনে পৃথিবীর নানা প্রান্তে ছুটছেন যাত্রীরা। এরই মধ্যে বাংলাদেশ বিমানসহ অন্তত 15টি এয়ারলাইন্স কোম্পানিকে প্রায় 18টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এর মধ্যে শুধু বাংলাদেশ বিমানই সপ্তাহে অন্তত 12টি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া এমিরেটস 7টি, কাতার 5টি, টার্কিশ এয়ার 4টি, এয়ার এরাবিয়া 3টি, মালয়েশিয়ান এয়ারলাইন্স 3টি এবং অন্য আরও 5-6টি এয়ারলাইন্স কোম্পানি সপ্তাহে 2টি করে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিচ্ছেন বেশিরভাগ যাত্রী। সামাজিক দূরত্ব যেটা আবার শারীরিক দূরত্বটা বজায় রাখা হচ্ছে, মোটামুটি ওনারা যথেষ্ট এ ব্যাপারে সচেতন। আমি মালদ্বীপ যাব, আমার 4টায় ফ্লাইট। এখন আমাদের দেশটা আবার আগের মতো সচল করে দেয়, তাহলে মানুষের জন্য খুব ভালো হয়। আগামী সপ্তাহ থেকে নতুন করে আরও 2টি এয়ারলাইন্স কোম্পানি গালফ এয়ার এবং ওমান এয়ারকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন সক্ষমতা বিবেচনা করে ক্রমান্বয়ে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। কোন দেশই একবারে ওপেন করছে না, সবাই কিন্তু স্টেজে করতেছে ভেঙে ভেঙে, যে যাতে করে আমার যে ক্যাপাসিটি আছে আমি যেন সেফলি হ্যান্ডেল করতে পারি। জীবন জীবিকা এবং জাতীয় অর্থনীতির চাকা সচল করতে এরই মধ্যে বিভিন্ন দেশ তাদের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একইভাবে ক্ষয়ক্ষতি মেনে নিয়েই এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় সেই পথে হাঁটছে বাংলাদেশের এভিয়েশন সেক্টরও। তবে কবে নাগাদ দেশের বিমানবন্দরগুলো তার চিরচেনা দৃশ্যে ফিরে আসবে তা সম্পূর্ণই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা প্রতিরোধে জীবন উৎসর্গকারী চিকিৎসকদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, মানববন্ধনে যারা অংশ নিয়েছেন তারা কি বলছেন এ বিষয়ে? ধন্যবাদ আফসার। আসলে আপনি জানেন যে বিগত প্রায় 6 মাস বাংলাদেশ সহ সারা বিশ্বে যে কোভিড-19 আক্রমণ, সেই কোভিড-19 হানায় কিন্তু বাংলাদেশে বিশেষ করে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে খ্যাত বা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স সহ কিন্তু বাংলাদেশে অসংখ্য চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন এই কোভিড চিকিৎসা দিতে গিয়ে। এটা অত্যন্ত উদ্বেগের এবং উৎকণ্ঠার এই কারণে যে যেখানে চিকিৎসকরা সুরক্ষিত থেকে যে চিকিৎসক দেবেন রোগীদের কোভিডে আক্রান্ত, সেই রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আসলে তারাই নিজেরা আক্রান্ত হয়ে আজ অনেকে মারা গিয়েছেন। তো এইখানে মানববন্ধনের মূলত উদ্দেশ্য হচ্ছে যে যারা মারা গিয়েছে কোভিড আক্রান্ত হয়ে, যেসব স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা, তাদের আত্মার শান্তি এবং তাদের আত্মার উৎসর্গ করে এখানে শহীদ মিনারে তারা ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তো আমরা একটু বক্তব্য শুনতে চাই
এখানে চিকিৎসকরা আপনি দেখছেন যে বক্তব্য রাখছেন যে তাদের উদ্দেশ্যটা কি সেটি একটু মূলত সংক্ষেপে শুনি। আমরা যে জিনিসটা আজকে স্মরণ করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের কোভিড-19 যে ম্যানেজমেন্ট সেটা বিজ্ঞান ভিত্তিক না করে রাজনীতির দিকে ধাবিত করেছে এবং ব্লেম গেম অনেক হয়েছে। এখনও বাংলাদেশ আপনার কোভিড যেটা আমরা নির্মূল হয়নি এবং নির্মূল হওয়া খুবই কঠিন কাজ, কিন্তু নির্মূলের ব্যাপারে সরকার যেন বিজ্ঞান ভিত্তিক অনুসরণ করেন, রাজনৈতিক ভিত্তি নয়। কারণ কোভিড যেমন জীবন জীবিকার ব্যাপার আছে, সুতরাং সে দুটো জিনিসকে মাথায় রেখেই বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী সে কাজটা করতে হবে। এখানে দুঃখজনকভাবে বলতে হয় এ ধরনের মহামারীতে রাষ্ট্রের দায়িত্ব ছিল সবার চিকিৎসা করা, সবাইকে নিয়ে, কিন্তু আমরা দেখেছি সেটা হয়নি। কখনো পাবলিক সেক্টরের উপরে ইয়া চাপাচ্ছে, কখনো প্রাইভেট সেক্টরের উপরে ব্লেম গেম এনেছে। তার মধ্যে যারা আবার আছে তাদের অনেকেই এর মধ্যে দুর্বৃত্তায়িত করেছে। তাদের উপযুক্ত সাজা আমরা চাই। এখন আমাদের বক্তব্য। হাবিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সময়ের সঙ্গে বাড়ছে প্রতারণা। দেশে গত 4.5 বছরে 5,685টি প্রতারণার মামলা নিষ্পত্তি করেছে সিআইডি। বিচারের আওতায় আনা হয়েছে 15,000-এর বেশি অপরাধীকে। বিচারাধীন আছে আরও কয়েক হাজার মামলা। এর বাইরে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য বিভাগও নিষ্পত্তি করেছে বছরে আরও কয়েক হাজার মামলা। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, প্রতারণা কমাতে আইনি পদক্ষেপের পাশাপাশি বাড়াতে হবে সামাজিক সচেতনতাও। ফখরুল ইসলাম জানাচ্ছেন আরো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে পিএসএ বলছিলেন? ভাবি বলছিলাম। কখনো ফেসবুক, কখনো অনলাইন ব্যাংকিং কিংবা ভিন্ন মাধ্যম, এমন ছদ্মবেশ প্রতারণায় দেশজুড়ে সক্রিয় প্রতারক চক্র। এরাই মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ থেকে কোটি টাকা। আপনি কি ডাচ বাংলা থেকে ফোন দিয়েছেন নাকি? জি 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 স্যার, সেক্ষেত্রে আমরা লাইনটি কাটার পরে সরাসরি ম্যাম আপনাকে ফোন করবে, ঠিক আছে? সময় আর প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে এসব চক্র বদলায় তাদের কৌশল। লোভের বশবর্তী হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে প্রতিদিনই জমা হয় এমন অসংখ্য অভিযোগ। তার মধ্যে ফেসবুকে আমেরিকান সেনাবাহিনীর নারী কর্মকর্তা সেজে SMS চালাচালিতে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে প্রায়শই। বাংলাদেশি এক নারী উগান্ডা, কেনিয়া ও নাইজেরিয়ান সহ এমন একটি চক্রের 41 সদস্যকে গত সপ্তাহে হাতে নাতে ধরে সিআইডি। প্রথমে আপনার বন্ধুত্ব করলে একজন বিদেশির সঙ্গে সে পরিচয় দিচ্ছে সে আমেরিকার কোনো ইউনিটের সোলজার, সে আছে সিরিয়াতে বা সে আছে আফ্রিকার কোনো দেশে যুদ্ধে, সেখান থেকে তার সম্পর্ক আপনার হচ্ছে, ইমোশনাল ড্রাইভ তৈরি করলেন, বন্ধুত্ব করলেন। প্রতি বছর গড়ে 1500 থেকে 2000 প্রতারণার অভিযোগ নিষ্পত্তি করতে হয় সিআইডিকে। গত 4.5 বছরে প্রতিষ্ঠানটির নিষ্পত্তিকৃত প্রতারণার মামলার সংখ্যায় 5,685টি, অপরাধী প্রায় 16,000। ব্যাংক ফ্রড, ইন্স্যুরেন্স ফ্রড, তারপরে একজন একজনের সঙ্গে ব্যক্তিগতভাবে যে ধরনের প্রতারণা, পাশাপাশি সংঘবদ্ধ চক্রের যে প্রতারণা, এগুলো ধরা আমাদের আজকে থেকে না, বহু বছর যাবতীয় করে আসছে। আমাদের যেটা অবজারভেশন, আসলে প্রতারণার ক্ষেত্রে মানুষ দুইভাবে প্রতারিত হচ্ছে। একটা হলো যে বেশি পরিমাণে লাভ অথবা লোভের বশবর্তী হয়ে প্রতারিত হচ্ছে, আর আরেকটা হলো যে যারা কিছু প্রতারণা হচ্ছে সম্পূর্ণভাবে দে আর গেটিং। ইন্স্যুরেন্স, জমি জমা, চাকরি দেয়া সহ নানা খাতে প্রতি বছর অসংখ্য অভিযোগ আসে প্রতারণার। সিআইডি বলছে মোট অভিযোগের 40 ভাগই প্রতারণা সংক্রান্ত। অপরাধ বিজ্ঞানী জিয়া রহমান বলছেন, প্রতারকদের কঠোরভাবে বিচারের আওতায় আনলে কমে আসবে প্রতারণা। আমাদের অপরাধ বিভাগ, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের তৎপরতা বাড়ানো উচিত। তাহলে আমি মনে করি যে আমাদের যে ধরনের প্রতারণা বা ফ্রড, জালিয়াতি, এই সমস্ত খবর আসছে, সেগুলো রোধ করা কিছুটা হলে সম্ভব হবে। সমাজে প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন বাড়ানোর আহ্বানও জানান তিনি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সড়ক কিংবা ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানসহ নানা স্থাপনা নির্মাণের খবর প্রায় গণমাধ্যমে শিরোনাম হতে দেখা যায়। এরপর প্রশাসনিক উদ্যোগে তার কিছু কিছু ভেঙেও ফেলা হয়, কিন্তু মনিটরিংয়ের অভাবে সেখানে আবারও অবৈধভাবে গড়ে ওঠে বিভিন্ন
কোনো স্থাপনা। এই ভাঙাগড়ার খেলার সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সড়কে তৈরি হয় যানজট, ফুটপাত না থাকায় মূল সড়ক দিয়ে হাঁটতে হয় পথচারীদের, ঘটে দুর্ঘটনাও। সড়কের অবৈধ দখল নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, ৬০ ফুটের এই সড়কটি, যে সড়কে আপনি আছেন, এই সড়কটি দখলের পর কত ফুট আসলে অবশিষ্ট আছে, কি দেখছেন? জি আফসার, সাধারণ মানুষ এই রাস্তায় বসে ব্যবসা করছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার ভাঙার কারণে। আসলে সাধারণ মানুষ কি রাস্তায় বসে না তাদেরকে বসানো হয়? এটি নিয়ে কিন্তু আমি আজকে এই ৬০ ফিটে যে রাস্তা দখল করে যে ব্যবসা চলছে আপনি দেখছেন, এবং এই বিষয়ে যদি আমি বলি আপনাকে বিস্তারিত, যে রাস্তার একেবারে অর্ধেক অংশ দখল করে ৬০ ফিটের কাঁচা বাজার, সবজির দোকান, বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু বসেছে। এদেরকে কিন্তু বসানো হয়েছে আফসার। স্থানীয় কাউন্সিলর বলছেন একটি বড় চক্র কাজ করছে এদের পেছনে, যাদের কাছে তিনি নিজেও অসহায়, এবং এর থেকে একটি বড় অঙ্কের টাকা স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় ভাগ ভাটোয়ারা হয়, এটিও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি দেখছেন যে ৬০ ফিটের মতো একটি রাস্তা, জনগুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তায় মাছের দোকান থেকে শুরু করে সব কিছু নিয়ে বসেছে, এমনভাবে যে এখানে যে ফুটপাতগুলো তৈরি করা হয়েছে সেই ফুটপাতগুলো এখন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আমি দু একজনের সাথে কথা বলবো এবং আসলে তাদের কাছে আমি জানবো এখানে বসে টাকা দাও কাকে। জি, তারা জানি। আসলে এগুলি কাদেরকে তারা টাকা দিচ্ছে, কাদের মাধ্যমে তারা এই রাস্তায় বসার সাহস পাচ্ছে, এটি কিন্তু কেউ কিন্তু স্বীকার করে না। একটি বিষয় আফসার বলতে হয়, সেটি হলো যে রাজধানীতে যখন বিভিন্ন জায়গায় উন্নয়ন হয়, সেই উন্নয়নের ভোগান্তি নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত নানা চিত্র তুলে ধরি, কিন্তু উন্নয়নের পরবর্তীতে যে সেই উন্নয়নগুলোর সুবিধা ভোগ করার সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার থেকে তারা কিন্তু বঞ্চিত হয়। আর এটি দেখার দায়িত্ব যাদের রয়েছে, সেই স্থানীয় প্রশাসন অনেক সময় কিন্তু নিশ্চুপ থাকে, সেটাও কিন্তু আমরা দেখে আসছি। এবং এই ৬০ ফিটের মতো ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সব জায়গাতেই কিন্তু রাস্তা দখল, ফুটপাত দখল করে এই উন্নয়নের যেমন থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, তেমনি কিন্তু এই উন্নয়নের সুবিধার জন্য যে প্রকল্প নেওয়া হচ্ছে, সেই প্রকল্প আসলেই সঠিক কোনো কাজে লাগছে না। তো এই ছিল আমার কাছ থেকে ৬০ ফিট থেকে সবশেষ আফসার। হ্যাঁ বিপ্লব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার একটু আশুলিয়ায় ঘুরে আসবো। আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। হ্যাঁ নাজমুল, বিপ্লব যেমনটি বলছিলেন, আশুলিয়ার সড়কগুলো আসলে কি অবস্থা? আশুলিয়ায় কি এরকম দখলদারিত্ব আছে কিনা, কি দেখছেন চিত্র? ধন্যবাদ আফসার। এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায়। আপনি জানেন যে এই যে আমি রোডটিতে দাঁড়িয়ে আছি, এটা একটা হাইওয়ে রোড এবং নবীনগর টাঙ্গাইল মহাসড়ক। এই সড়কের অবস্থা আপনি যে চিত্রটি দেখছেন, এটা একটা মহাসড়কের উপরে কিভাবে তারা দোকানপাট সাজিয়েছে, এবং দোকানগুলো যারা করছে তারা সড়ক ও জনপদের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে ম্যানেজ করেই কিন্তু তারা এই মহাসড়কে তারা দোকানপাট করছে। এবং জীবনের যে ঝুঁকি সবচেয়ে যে এই যে এই এলাকার যে সড়ক দুর্ঘটনার যে পরিসংখ্যান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই ফুটপাতে তারা যে দোকানপাট বসিয়ে কিন্তু তারা অবৈধভাবে দোকান করছে। এবং সেখানে কিন্তু আমি একটু কথা বলতে চাই, আপনারা এই যে ফুটপাতে দোকান করছেন, জি, তো একদম রাস্তার উপরে কেন? না, রাস্তার উপরে বলতে আমরা তো মনে করেন যে একটু সাইডে আছি, এখন মেন রাস্তার নিচে আর কি, ইটের উপরে। তো যদি আমাদের কেউ বলে আমরা চলে যাই। আপনাদের কেউ কিছু বলে না? বলে, যখন বলে আমরা চলে যাই। হ্যাঁ, যখন বলে চলে যাই। কারা বললে চলে যায়? এই প্রশাসনের লোক। চাঁদা দিতে হয়? না না না, কাউকে চাঁদা দিতে শুনছি যে চাঁদা দিতে হয়। না, এরকম এখানে যারা প্রভাবশালী রয়েছে তাদেরকে আপনারা চাঁদা দেন? জি না, দিয়ে ব্যবসা করেন? না না। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে তারা অস্বীকার করছে, এবং সড়ক ও জনপথের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে যে অভিযান চালাবে। এবং আপনি দেখছেন যে এখানে একদম মানে স্থায়ীভাবে একদম সড়কের উপরে মুরগি, ফল এবং সবজি এবং সব ধরনের ব্যবসায় কিন্তু তারা আসলে করছে। এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে পর্যাপ্ত। নাজমুল, আপনাকে ধন্যবাদ। নাজমুল এবং আমাদের সহকর্মী বিপ্লব দুজন জানাচ্ছিলেন সড়ক দখল করে সেখানে যে ব্যবসা বাণিজ্য চলছে সেই চিত্রটি তুলে ধরছিলেন তারা দুজন।
সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বরিশালে বিদেশি জাতের 12 মাসি তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এক শিক্ষক। 24% জমিতে মাত্র 35,000 টাকা খরচ করে 2 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। তার সাফল্যের খবরে উৎসাহী মানুষ দেখতে আসছেন তরমুজের ক্ষেত। অপ্রচলিত ফল চাষে বেকারত্ব দূর হবে বলে আশা কৃষি কর্মকর্তাদের। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তরমুজের এই ক্ষেত হাসান মাহমুদ সাইদ নামে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামের এক শিক্ষকের। শিক্ষকতার পাশাপাশি 1986 সাল থেকে মাছ চাষ করেন তিনি। পুকুরের পাড়ে বেশ কয়েক বছর ধরে সবজির চাষ করছেন। করোনা সংকটে স্কুল বন্ধ থাকায় এক বীজ ব্যবসায়ীর পরামর্শে বেশি লাভের আশায় এবার লাগিয়েছেন তরমুজ। 24% জায়গায় 700-র উপরে চারা লাগিয়েছেন সাইদ। খরচ হয়েছে 35,000 টাকা। এখন তার ক্ষেতে রয়েছে 5 ধরনের বিদেশি তরমুজ। এগুলো থেকে 2 লাখ টাকা লাভের আশা সাইদের। আমার এ পর্যন্ত প্রায় 30,000 থেকে 35,000 টাকার মতো খরচ হয়েছে। আমি আশা করি 3 থেকে 4 টন আমি ফলন পাবো এবং আশা করি 2 লাখ টাকার উপরে আমার লাভ হবে। সাইদের বাগানে কাজ করা শ্রমিকরা জানান, তরমুজ চাষে বাড়তি কোনো ঝামেলা নেই, শুধু জৈব সার ব্যবহার করে ভালো ফলন পাওয়া যায়। প্রথম জৈব সার দিছি, কূপ দিয়া আমার করিয়া সুন্দর করিয়া উষা করিয়া পলিথিন দিয়া, এরপর চারা পাত্তা দিছি, 15 দিন পর আনিয়া এই জায়গায় লাগাইছি। ওনাকে আমরা বেশ কয়েকটা তরমুজের বীজ ফ্রি স্যাম্পল হিসাবে দিয়েছিলাম, তার মধ্যে থেকে 4টা জাত খুব ভালো হয়েছে। সাইদের এই ক্ষেত দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসাহী মানুষ আসছেন। এদের অনেকে এসব ফল চাষে আগ্রহী। কৃষি কর্মকর্তারা বলছেন, 12 মাসি ফল হওয়ায় ভরা মৌসুমের পর এর চাষ লাভজনক হতে পারে। অধিদপ্তরের পক্ষ থেকে যত টেকনিক্যাল সাপোর্ট আছে সবগুলাই ওনাকে দিয়েছি। কখন সার দিতে হবে, কখন পোকামাকড় দমন করতে হবে, এ বিষয়ে আমাদের ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক ওনার সাথে যোগাযোগ করতেন। এই ক্ষেতে বর্তমানে রয়েছে সুইট ব্ল্যাক, কার্নিয়া, সোনিয়া, হানিডিও মেলন ও রক মেলন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের ভাঙন অব্যাহত রয়েছে। গেল 1 মাসের ভাঙনে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছে 2 শতাধিক পরিবার। নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো হেক্টর ফসলি জমি, 4টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি কমলেও তীব্র হয়েছে ভাঙন। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট, মাঝিপাড়া, সাঘাটার হলদিয়া, ফুলছড়ির কালাসোনার চর সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গেল 1 মাসের ভাঙনে বিলীন হয়েছে নদীর তীরবর্তী এলাকার কয়েকশো বসত বাড়ি, ফসলি জমি, বিদ্যালয়, মন্দির সহ বহু স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছেন তারা। ভাঙনে ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন নদী তীরবর্তী মানুষ। ভাঙাটা এমনভাবে ভাঙতেছে যে মাইলকে মাইল চলে আসতেছে প্রতি বছরে, কিন্তু মূলত পানি উন্নয়ন বোর্ড যেভাবে কাজ করতেছে কিন্তু তার কোনো সুফল আমরা আসলে পাচ্ছি না। 70% জায়গা ছিল, মন্দিরের জন্য 8% জায়গা ছিল, সম্পূর্ণটা বিলীন হয়ে গেছে। আজকে আমি রাস্তার ফকির। আমরা একবারে ব্লকের কাম চাই যেন যাতে আর না ভাঙে, মানুষগুলো দিশেহারা হয়ে গেছে, ঘর বাড়ি কিচ্ছু নেই। সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে ভাঙন কবলিত 14টি স্থান চিহ্নিত করে জিও ব্যাগ ফেলা হয়েছে। অস্থায়ী প্রতিরক্ষা কাজ চলছে এবং এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর আমাদের একটা নতুন প্রকল্প আমরা এখানে পাস হয়েছে 402 কোটি টাকার। সেখানে প্রতিরক্ষা কাজ এবং 18 কিলোমিটার আমাদের বাঁধ রিসেকশনের কাজ হবে। শুধু আশ্বাস নয়, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেঁধে দেওয়া 60 টাকা কেজি দরে বাজারে চিনি বিক্রি করতে পারছে না রাজশাহী চিনিকল। ফলে রাজশাহী অঞ্চলে চিনিকলগুলোতে শ্রমিকদের বেতন বকেয়া পড়েছে 2 থেকে 3 মাসের। তবে 500 কোটি টাকা ভর্তুকি পেলে এই সংকট কেটে যাবে বলে মনে করেন মিল কর্তৃপক্ষ। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন।
খোলা বাজারে যেখানে চিনির মূল্য ৫৭ টাকা কেজি, সেখানে রাজশাহী চিনি কলের প্রতি কেজি চিনি ৬০ টাকা বেঁধে দিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। ফলে অবিকৃত কয়েক হাজার টন চিনি এখন কাল হয়েছে শ্রমিকদের। রাজশাহী চিনিকলের শ্রমিক কর্মচারীদের ৩ মাসের বেতন বন্ধ, ওভারটাইম ও ইনসেন্টিভ বিল বকেয়া, সঙ্গে যোগ হয়েছে নতুন মজুরি কমিশনের এরিয়ার বিল। শ্রম দিলেও পারিশ্রমিক না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। কন্টিনিউ বেতন না হওয়ার কারণে সুদের দিকে দেখা যাচ্ছে টাকাটা পরিমাণটা বেশি চলে যায়। একদিকে সুদারুর কাছে টাকা দিতে হয়, অন্যদিকে সংসারের চাহিদা। দোকানে ধরেন বাকি খায়, সেই দোকানগুলো বাকি দিতে যাচ্ছে না। স্থানীয় ম্যানেজমেন্ট এটা পারে সমাধান করতে, কিন্তু স্থানীয় ম্যানেজমেন্ট যারা এই পরিচালনা পর্ষদের দায়িত্বে আছে তারা তো কোনো কথাই আমাদের শোনেন। শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বলছেন, বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবস্থাপক ও কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা হয়নি। উল্টো কর্পোরেশনের বেঁধে দেওয়া দামে চিনি বিক্রি করে বেতন নিতে বলেছেন চেয়ারম্যান। 4 মাস হলে আমরা এমডি মহোদয়ের কাছে বলি যে আমাদের বেতন ভাতাটা পরিশোধ করেন, ওনারা বলে যে আমরা চেষ্টা করছি, এই মলাসিস বেচে দেব বা চিনি বেচে দেব, কিন্তু আসলে চিনি তো বাজারে হলো 55 টাকা কেজি, মিলের রেট হলো 60 টাকা কেজি। বললেন যে আপনারা চিনি বিক্রি করে নেন, কারণ চিনি বিক্রির ব্যাপারটা হলো সম্পূর্ণ সদর দপ্তরের হাতে। রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, সরকারের কাছ থেকে টাকা না পাওয়া এবং মিলের চিনি বিক্রি না হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। 500 কোটি টাকা ও চিনি বিক্রি করা গেলে এই সংকট কেটে যাবে। সরকার বাহাদুর যদি আমাদের থোক বরাদ্দ হিসেবে যদি 500 কোটি টাকা দেয়, তাহলে আমাদের সব মিলের যে পাওনাগুলো আছে শ্রমিক কর্মচারীদের, সেগুলো আমরা পরিশোধ করে দিতে সক্ষম হব। পাশাপাশি এখন যেহেতু চিনি বিক্রি বন্ধ আছে, বন্ধ মানে কি চিনির তো বাজারে দাম কম, তার জন্য চিনিটা বিক্রি হচ্ছে না। যদি চিনি বিক্রি হয়ে যায় তাহলে আমরা বেতন অবশ্যই দিয়ে দিতে পারবো। শুধু রাজশাহী চিনিকল নয়, জয়পুরহাট, নাটোরের 2টি ও পাবনা চিনিকলের কয়েক হাজার শ্রমিকের মজুরি বকেয়া আছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এগিয়ে চলেছে রাজধানীবাসীর স্বপ্ন মেট্রো রেলের নির্মাণ কাজ। করোনার কারণে গতি কিছুটা কমলেও কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময়ে চলবে মেট্রো রেল। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী দিয়াবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, মেট্রো রেলের নির্মাণ কাজ কতটা এগিয়েছে, কি দেখছেন, আর নির্ধারিত সময়ে কি শেষ হচ্ছে কিনা, কি তথ্য আছে? আসলে আপনি জানেন যে করোনাকালের মধ্যে খুব পুরো গতিতে আসলে কাজ চলাটা কঠিন, সব জায়গায় আসলে প্রভাব পড়েছে। সে কারণে মেট্রো রেলের উপরে আসলে বড় প্রভাব পড়েছে করোনাকালে। তবে একটা স্বস্তির বিষয়, সেটা হচ্ছে যে করোনাকালের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে আসলে কাজ চলছে, কাজ আসলে গতি বাড়ানোর চেষ্টা চলছে। আমি আসলে আছি এখন মেট্রো রেলের যে ডিপো, সেখানে আসলে মূল কর্মযজ্ঞটা চলছে, কারণ প্রাথমিকভাবে 24 সেট ট্রেন দিয়ে আসলে ঢাকার মেট্রো রেল আসলে যাত্রা শুরু করবে এবং তার মূল ব্যবস্থাপনা হবে আসলে এই যে উত্তরা যে দিয়াবাড়ি ডিপো। ক্যামেরার ফ্রেমে এখন আসলে বোঝা কঠিন, কিন্তু এরই মধ্যে আসলে রেল ট্র্যাক বসেছে। আপনারা জানেন যে রেল ট্র্যাক বসেছে, একই সঙ্গে যে জায়গায় ওয়ার্কশপ আসলে যেখানে ট্রেনগুলো এসে থাকবে, 10টা ট্রেন এখানে সবসময় থাকার ব্যবস্থা, যে পিছনে যে ওয়ার্কশপ ট্রেনে দেখতে পাচ্ছেন সেই ওয়ার্কশপের কাজও অনেকটা এগিয়ে গেছে। সেখানে ট্রেনগুলো এসে ওয়াশ করার ব্যবস্থা থাকবে, সব রকম ব্যবস্থাপনা এখানে থাকছে। এবং মূল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি নিজেই আসলে এখানে আসার আগে চিন্তা করিনি যে আসলে এতটা দ্রুত গতিতে কাজ চলছে, কারণ এর আগেও করোনাকালের আগেও আসলে এখানে আসার সুযোগ হয়েছে এবং এখন কিন্তু আসলে প্রায় সব শ্রমিক এখানে কাজে যোগ দিয়েছেন। আপনি নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা পুরো দমে আসলে কাজ করছে, যেটি আসার সঞ্চার করছে মেট্রো রেল প্রকল্প এগিয়ে নিতে। আমরা কথা বলেছিলাম মেট্রো রেল প্রকল্পের যিনি পরিচালক আছেন, তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটা বলেছেন যে তারা এখন পর্যন্ত আশা জিয়ে রাখতে চান 2021 সালের যে 16 ডিসেম্বর মেট্রো রেল চলার যে স্বপ্ন ঢাকাবাসীর, সেটি আসলে পূরণ হবে। কারণ এর আগেও বিভিন্ন সময় আসলে মেট্রো রেল প্রকল্পের কাজে ধীরগতি এসেছে বিভিন্ন কারণে, তারপরেও তারা কিন্তু মেট্রো রেলের কাজ চালিয়ে গেছেন। একটি বড় বিষয় যে এখন পর্যন্ত 174 জন মেট্রো রেলের কর্মকর্তারা আসলে করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদের জন্য আলাদা ডেডিকেটেড ফিল্ড হাসপাতাল তৈরি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ, যে কারণে যারা বিদেশি কর্মকর্তারা রয়েছেন এখানে তারা আশ্বস্ত হয়েছেন যে করোনা হলেও তাদের খুব বেশি ঝুঁকি নেই, তারা অন্তত স্বাস্থ্যসেবাটা পাবেন। সে কারণে তারা কাজে যোগ দিয়েছেন। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত একটা বড় অংশের কাজ শেষ হয়েছে, আপনি নিচে আসলে কোনো কাজই দেখবেন না।
কিন্তু ভায়াডাক্টের উপরে কাজ চলছে, রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ চলছে। কিন্তু বড় বিষয় যেটি জাপানি কন্ট্রাক্টর এবং জাপানি কর্মকর্তারা আসলে করছেন আগারগাঁও থেকে একেবারে মতিঝিল পর্যন্ত অংশের কাজ। সেখানে জাপানি সরকারের একটা এমবার্গো ছিল যে এরই মধ্যে করোনাকালের মধ্যে জাপান থেকে কোনো নাগরিক বাংলাদেশে আসতে পারবে না এবং বাংলাদেশ থেকে কোনো নাগরিক জাপানে যেতে পারবে না। তার মধ্যেও বিশেষ ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যস্থতায় আসলে জাপানি কর্মীরা কাজে যোগ দেওয়া শুরু করেছেন এবং 2-1 দিনের মধ্যে একটি দল জাপানি কন্ট্রাক্টর, জাপানি কর্মীরা মেট্রো রেলে যারা কাজ করছেন তারা বাংলাদেশে এসেছেন। তো কর্তৃপক্ষ আশা করছে যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজও আসলে ধীরে ধীরে গতি পাবে। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত আশা যে আছে যে 2021 সালের ডিসেম্বরে মেট্রো রেল চলবে, সে লক্ষ্যে এখন পর্যন্ত কাজ চলছে। এই ছিল ডিপো থেকে আমার কাছে মেট্রো রেল প্রকল্পের সবশেষ খোঁজ খবর এই সময়। প্লাবন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উত্তরা দিয়াবাড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্লাবন রহমান, জানাচ্ছিলেন মেট্রো রেলের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে। সংবাদে নিচ্ছি আবারও বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কোভিড-19 গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে 2,57,000-এর বেশি আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছে 5,800 শতাধিক। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 2,58,89,000, মোট মৃত্যু 8,60,000-এর বেশি। 4 সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত। একদিনে নতুন করে 78,000-এর বেশি আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছে 1,025 জন। এমন মুহূর্তেও মঙ্গলবার নানা বিতর্কের মুখে 8 লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে গেল 24 ঘন্টায় আবারও 1,000-এর বেশি মৃত্যু হয়েছে। দুদেশেই আক্রান্ত হয়েছে 40,000-এর বেশি। এই মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীয় বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যুক্ত হচ্ছি সেখানে। আমরা আমাদের প্রবৃদ্ধি কিন্তু 8.2 টার্গেট করেছিলাম। এপ্রিল মাস পর্যন্ত 7.8 অর্জন করেছিলাম, করোনার কারণে একটু কমে গেছে। তারপরেও আমরা কিন্তু এখনো একটা ভালো অবস্থানে অর্থনৈতিকভাবে আছি। আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি সকল ক্ষেত্রে। যুক্ত প্রণোদনা দেওয়ার ফলে আমাদের যে ব্যবসা বাণিজ্য বা আমাদের অন্যান্য উন্নয়নের কাজগুলি এগুলি সব যথাযথভাবে চলতে পেরেছে। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে আমরা বিনিয়োগ করতে চাই, সেজন্য আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। কাজে এই যে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আমরা যে এগোচ্ছি সেটা যাতে যথাযথভাবে কার্যকর হয় এবং সমগ্র বাংলাদেশে উন্নয়নের যে কর্মসূচি নিয়েছে তাও যে যথাযথভাবে সেটা আমাদের দেখতে হবে, নজরদারিটা বাড়াতে হবে। আর বাংলাদেশে আমার জায়গা আছে, আমাদের সংগঠনের লোকেরা সবাই করে কোথায় কি প্রয়োজন বা কি করলে দেশের মানুষ একটু ভালো থাকবে, আমাদের মানুষকে নিয়ে চিন্তা, মানুষকে নিয়ে আমাদের কাজ, সেটাই আমাদের করতে হবে। আমি আশা করি যে আমাদের দলের সকলে আন্তরিকতার সাথে সেই কাজ করে যাবে। আমাদের সামনে আদর্শ জাতির পিতা, সেই আদর্শ সামনে নিয়ে আমাদের চলতে হবে। কারণ এই যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে নিয়ে, আমরা সেটা পূরণ করতে চাই। কারণ আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, কিন্তু আমরা যেভাবে কর্মসূচি নিয়েছিলাম সেটা করতে পারিনি করোনা ভাইরাসের কারণে। তারপরে আমরা যেটা লক্ষ্য স্থির করেছি যে আমরা গাছ লাগাবো, প্রকৃতি যাতে পরিবেশ রক্ষায় তার ব্যবস্থা নেব, মানুষের পাশে আমরা দাঁড়াবো। আর বাংলাদেশের যাতে গৃহহারা ভূমিহীন মানুষ থাকবে, বিশেষ করে ভূমিহীন যারা, তাদেরকে আমাদের ভূমি এবং গৃহ নির্মাণ আমরা করে দেবো। তো সেগুলি আমাদের প্রত্যেক অঞ্চলে এরকম যদি থাকে সেটা খুঁজে বের করতে হবে, দেখতে হবে। এবং আমরা সরকারিভাবে করে যাচ্ছি, কিন্তু আমাদের দলের পক্ষ থেকেও অনেক তথ্য আমরা সংগ্রহ করতে পারি। তাছাড়া যাদের ভিটে আছে কিন্তু ঘর করার টাকা নেই, তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তো এটাও যাতে যথাযথ হয় সেই ব্যবস্থাটা করতে হবে। আর সামনে কয়েকটা উপনির্বাচন আছে, সেই নির্বাচনেও। এই ছিল এখনকার মতো সংবাদে সাথে থাকার ধন্যবাদ।